মানচিত্রে বাংলাদেশের তিন দিক দিয়ে ভারতের সীমানা। সামরিক সক্ষমতার বিচারেও ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম শক্তি, যার বিপরীতে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটাই সীমাবদ্ধ। এই বিশাল অসমতা থাকা সত্ত্বেও 1971-এ কেন তড়িঘড়ি ঢাকা ছাড়তে বাধ্য হয় ভারত? স্বাধীনতার 54 বছরে ভারত কেন বাংলাদেশ দখল করার সাহস দেখায়নি? দিল্লির আগ্রাসন রুখে দেওয়ার নেপথ্য কারিগর পাকিস্তানি নাকি অন্য কিছু? গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স বলছে ভারত বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম সামরিক শক্তি। তাদের রয়েছে বিশাল সেনাবাহিনী, আধুনিক বিমান বাহিনী এবং শক্তিশালী নৌবাহিনী। এর বিপরীতে বাংলাদেশের সামরিক সক্ষমতা বা অস্ত্রভান্ডার ভারতের তুলনায় নগণ্য। একটি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হলে শুধুমাত্র সামরিক শক্তি দিয়ে ভারতকে ঠেকিয়ে রাখা বাংলাদেশের একার পক্ষে কার্যত অসম্ভব। তবুও দিল্লি ঢাকার দিকে বন্দুক তাক করার আগে শতবার চিন্তা করতে বাধ্য হয়। এর কারণ বাংলাদেশের নিজস্ব শক্তি নয়, বরং ভারতের পশ্চিম সীমান্তে উৎপেতে থাকা চিরশত্রু পাকিস্তান। ভৌগোলিক ও সামরিক সমীকরণে পাকিস্তান এমন একটি অবস্থানে রয়েছে যা ভারতের জন্য গলার কাঁটা। পাকিস্তানের হাতে থাকা শক্তিশালী সামরিক বাহিনী এবং পারমাণবিক সক্ষমতা ভারতের জন্য একটি স্থায়ী ভয়ের কারণ। ভারত জানে তারা যদি বাংলাদেশে কোনো বড় ধরনের সামরিক অভিযান চালাতে যায়, তবে তাদের বিশাল সেনাবাহিনীর একটি বড় অংশকে এই অঞ্চলে ব্যস্ত রাখতে হবে। ঠিক সেই মুহূর্তেই পশ্চিম সীমান্ত দিয়ে পাকিস্তান ভারতের উপর সর্বাত্মক হামলা চালাতে পারে। 1971 সালের ইতিহাসকে আমরা সাধারণত একপাক্ষিকভাবে দেখি, কিন্তু এর পেছনের ভূ রাজনীতি ছিল আরো গভীর। ভারত স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে দ্রুত ঢাকা ত্যাগ করেছিল কোনো মহানুভবতার কারণে নয়, এর পেছনে ছিল কঠিন সামরিক বাধ্যবাধকতা। 1971 সালে ভারতীয় সেনাবাহিনী যখন পূর্ব পাকিস্তানে যুদ্ধ করছিল, তখন পশ্চিম পাকিস্তানেও পাকিস্তান সেনাবাহিনীর সাথে তাদের তীব্র লড়াই চলছিল। ভারতীয় নথিপত্র এবং তৎকালীন মার্কিন গোয়েন্দা রিপোর্টগুলো পর্যালোচনা করলে দেখা যায় ভারতের পক্ষে দীর্ঘদিন দুই ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব ছিল না। পশ্চিম সীমান্তে পাকিস্তানের প্রতিরোধ ভাঙতে ব্যর্থ হওয়ার কারণেই ভারতকে দ্রুত পূর্ব ফ্রন্ট অর্থাৎ বাংলাদেশ থেকে সেনা সরিয়ে নিতে হয়েছিল। যদি সেদিন পাকিস্তানের সামরিক শক্তি দুর্বল হতো, তবে ভারতীয় সেনাবাহিনী হয়তো কখনোই ঢাকা ছাড়ত না। কাশ্মীর বা হায়দ্রাবাদের মতো বাংলাদেশও আজ দিল্লির শাসনাধীন একটি অঞ্চলে পরিণত হতে পারত। ভারতের সামরিক নীতিমালায় টু ফ্রন্ট ওয়ার বা দ্বিমুখী যুদ্ধ একটি দুঃস্বপ্ন। তাদের সামরিক বাহিনীর বিন্যাস এমনভাবে করা হয়েছে যাতে তারা একই সাথে চীন এবং পাকিস্তানের মোকাবেলা করতে পারে, কিন্তু বাস্তবতা হলো ভারতের পক্ষে একই সময়ে পাকিস্তান এবং বাংলাদেশ এই দুই সীমান্তে পূর্ণ শক্তিতে যুদ্ধ করা লজিস্টিকলি অসম্ভব। পাকিস্তানের সেনাবাহিনী বিগত কয়েক দশকে নিজেদের সক্ষমতা বহুগুণ বাড়িয়েছে। তাদের কাছে রয়েছে শাহিন এবং গৌরী মিসাইলের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা ভারতের যে কোনো শহরে আঘাত হানতে সক্ষম। পাকিস্তানের এই সামরিক উত্থান বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটি অদৃশ্য রক্ষা কবচ হিসেবে কাজ করছে। বিষয়টি এমন যে পাকিস্তানের সামরিক শক্তি যত বৃদ্ধি পায়, ভারতের মনোযোগ ততই পশ্চিম দিকে নিবদ্ধ থাকে। ফলে পূর্ব দিকে অর্থাৎ বাংলাদেশের দিকে নজর দেওয়ার সুযোগ তারা পায় না। অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপট পর্যালোচনা করলে দেখা যায় বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে খুব কম শাসকই ভারতের এই আগ্রাসী মনোভাব বুঝতে পেরেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন সেই হাতে গোনা কয়েকজনের মধ্যে একজন, যিনি অনুধাবন করেছিলেন যে শুধুমাত্র ভারতের দয়ার উপর নির্ভর করে বাংলাদেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখা যাবে না। তিনি সর্বাত্মক প্রতিরক্ষা ব্যবস্থার উপর জোর দিয়েছিলেন এবং মুসলিম বিশ্বের সাথে, বিশেষ করে পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে দেশের রাজনৈতিক দলগুলোর দুর্নীতি এবং ভারতের তোষামত করার মানসিকতা আমাদের সামরিক মেরুদণ্ডকে দুর্বল করে দিয়েছে। বিভিন্ন সময়ে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রত্যক্ষ ও পরোক্ষ হস্তক্ষেপে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে পঙ্গু করার চেষ্টা করা হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনাটি এর সবচেয়ে বড় উদাহরণ। 2009 সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে যা ঘটেছিল তা ছিল মূলত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ড স্ট্রাকচারকে ধ্বংস করার একটি সুপরিকল্পিত ছক। 57 জন দক্ষ সেনা অফিসারকে হত্যার মাধ্যমে সেদিন বিডিআরকে কার্যত অকার্যকর করে দেওয়া হয়েছিল। সামরিক ইতিহাসবিদদের মতে একটি দেশের সীমান্তরক্ষী বাহিনীকে দুর্বল করার প্রধান উদ্দেশ্য হল বিনা বাধায় প্রতিবেশী দেশের আগ্রাসনের পথ সুগম করা। পিলখানা ট্র্যাজেডির পর থেকে সীমান্তে ভারতীয় বিএসএফ এর আগ্রাসন এবং বাংলাদেশি হত্যা বেড়ে যাওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের সরিয়ে দেওয়া বা হত্যা করা সবই ছিল এই দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। ভারতের লক্ষ্য ছিল বাংলাদেশকে এমন একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করা যার নিজস্ব কোনো সামরিক সক্ষমতা থাকবে না, সবকিছুর জন্য দিল্লির দিকে তাকিয়ে থাকবে। কার্গিল যুদ্ধ থেকে শুরু করে 2019 সালের বালাকোট এয়ার স্ট্রাইক প্রতিবারই ভারত চেষ্টা করেছে পাকিস্তানকে সামরিকভাবে কোণঠাসা করতে, কিন্তু পাকিস্তানের পাল্টা জবাব
জবাব দেওয়ার ক্ষমতা ভারতকে বুঝিয়ে দিয়েছে যে এই অঞ্চলে একচ্ছত্র আধিপত্য বিস্তার করা সহজ নয়। 2025 সাল বা তার পরবর্তী সময়ে ভারতের হিন্দুত্ববাদী মোদী সরকার যদি কোনোভাবে পাকিস্তানকে দুর্বল বা বশীভূত করতে সক্ষম হয়, তবে তাদের পরবর্তী লক্ষ্যবস্তু হবে বাংলাদেশ। অখণ্ড ভারতের স্বপ্ন দেখা উগ্রবাদী গোষ্ঠীগুলো মনে করে পাকিস্তানকে নিউট্রাল করতে পারলেই বাংলাদেশকে হায়দ্রাবাদের মতো গিলে ফেলা সময়ের ব্যাপার মাত্র। চীন এই সমীকরণে একটি ফ্যাক্টর হলেও আঞ্চলিক রাজনীতিতে পাকিস্তানের সরাসরি সামরিক উপস্থিতি ভারতের জন্য তাৎক্ষণিক ভয়ের কারণ। তাই বাংলাদেশের নিরাপত্তা পরোক্ষভাবে পাকিস্তানের টিকে থাকার উপর নির্ভর করছে। বর্তমান বিশ্ব ব্যবস্থায় দুর্বল রাষ্ট্রের কোনো স্থান নেই। গত 54 বছরে বাংলাদেশের সামরিক আধুনিকায়ন যে গতিতে হওয়া উচিত ছিল তা হয়নি, মূলত রাজনৈতিক সদিচ্ছার অভাবে। দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদরা ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে দেশের সার্বভৌমত্বকে জিম্মি করে রেখেছেন। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন করে ভাবার সুযোগ তৈরি হয়েছে। ডক্টর ইউনূসের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং ভারতের বলয় থেকে বেরিয়ে আসার মানসিকতা বাংলাদেশকে নতুন পথ দেখাতে পারে। কিন্তু শুধুমাত্র কূটনৈতিক সম্পর্ক দিয়ে আগ্রাসন ঠেকানো যায় না, এর জন্য প্রয়োজন শক্তিশালী সামরিক জোট। সামরিক বিশ্লেষকরা মনে করেন এই মুহূর্তে বাংলাদেশের উচিত পাকিস্তানের সাথে পূর্ণাঙ্গ কূটনৈতিক ও সামরিক সম্পর্ক পুনর্স্থাপন করা। পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক উন্নয়নের কথা শুনলে অনেকেই 1971 সালের আবেগের জায়গা থেকে বিরোধিতা করতে পারেন, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান এবং আন্তর্জাতিক সম্পর্কের মূলনীতি হলো শত্রু শত্রু আমার বন্ধু। ভারতের আগ্রাসন থেকে বাঁচতে হলে দক্ষিণ এশিয়ায় ক্ষমতার ভারসাম্য তৈরি করা জরুরি। ভারতের দুই পাশে অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশের যদি সমমনা এবং শক্তিশালী সামরিক উপস্থিতি থাকে, তবে ভারত চাইলেও কোনো একদিকে আগ্রাসন চালাতে পারবে না। পাকিস্তানের সাথে যৌথ সামরিক মহড়া, প্রতিরক্ষা চুক্তি এবং প্রযুক্তি বিনিময় বাংলাদেশকে ভারতের চোখের দিকে তাকিয়ে কথা বলার শক্তি যোগাবে। আবেগ দিয়ে দেশ চলে না, দেশ চলে বাস্তবসম্মত এবং কঠোর সিদ্ধান্তের ওপর। বাংলাদেশের সামনে এখন দুটি পথ খোলা। প্রথমটি হলো ভারতের বশ্যতা স্বীকার করে একটি নামমাত্র স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকা, যেখানে হায়দ্রাবাদের মতো পরিণতি বরণ করার ঝুঁকি সব সময় থাকবে। দ্বিতীয়টি হলো শহীদ জিয়ার দেখানো পথে হেঁটে এবং বর্তমান সরকারের উদ্যোগে সামরিক বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করা। একই সাথে পাকিস্তানের মতো পরমাণু শক্তিধর দেশের সাথে জোট গড়ে তুলে ভারতকে চাপে রাখা। ভারত কখনোই চাইবে না তাদের পেটের ভেতর আরেকটি শক্তিশালী পাকিস্তান তৈরি হোক। এ কারণেই তারা সবসময় বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে মেরুদণ্ডহীন এবং দুর্নীতিবাজদের ক্ষমতায় বসাতে চায়, যাতে তারা নিশ্চিন্তে তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারে। তাই বাংলাদেশকে অবশ্যই সামরিক শক্তিতে বলীয়ান হতে হবে। ভারতের বিশাল আয়তন এবং সামরিক বাজেটের সাথে পাল্লা দেওয়া কঠিন হতে পারে, কিন্তু সঠিক মিত্র নির্বাচন এবং স্মার্ট ডিফেন্স মেকানিজম ব্যবস্থা গড়ে তোলা অসম্ভব নয়। পাকিস্তান যতদিন ভারতের পশ্চিম সীমান্তে শক্তিশালী অবস্থানে থাকবে, ততদিন পূর্ব সীমান্তে বাংলাদেশের উপর বড় কোনো আঘাত আসার সম্ভাবনা কম। এই সুযোগটি কাজে লাগিয়ে বাংলাদেশকে এখনই নিজেদের প্রতিরক্ষা দুর্গ গড়ে তুলতে হবে।